এইচএসসি 26, 27, 28 জৈব যৌগের সমানতা এমনভাবে পড়াবো এখান থেকে একদম যদি প্রশ্ন আসে 100তে 100 তুমি কমন পাবা এইচএসসি পরীক্ষায়, প্রি টেস্ট পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, অথবা তোমার হচ্ছে ইয়ার ফাইনালে যদি থাকে এই চ্যাপ্টারটা, এবং এখান থেকে যদি কোশ্চেন আসে। তো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই জৈব যৌগের সমানতার মধ্যে সমানতা তো আমরা জানি যে আণবিক সংকেত সেম হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে তাদেরকে পরস্পর সমানু বলা হয়। তোমরা এগুলো এখান থেকে সংজ্ঞাগুলো হচ্ছে পড়ে ফেলবা। ওকে, এবার আসো, এবং এই ধর্মটাকে তোমার বলা হচ্ছে সমানতা। এখন এই সমানতাকে আমরা জৈব যৌগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার গাঠনিক সমানতা, অর্থাৎ এদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সমানুটা ভিন্ন। আরেকটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা, এদের গাঠনিক সংকেত প্রায় কাছাকাছি, ঠিক আছে, কিন্তু ত্রিমাত্রিক ভাবে দেখলে বিন্যাসটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। এগুলাকে বলে তোমার স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। মানে সোজা বাংলায় হচ্ছে একটার গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন, আরেকটার গাঠনিক সংকেত একই হওয়ার পরও দেখা গেছে বিন্যাস ভিন্ন, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় ত্রিমাত্রিকভাবে সেখানে ক্লোরিন আছে, বা ক্লোরিনের জায়গায় ত্রিমাত্রিকভাবে হাইড্রোজেন আছে, এরকম আর কি ব্যাপার, ঠিক আছে। তাহলে যাই হোক, তাহলে এই দুই টাইপের, এর মধ্যে প্রথমে চলে আসে হচ্ছে গাঠনিক সমানতা। এটা তোমরা 9, 10-ও পড়ছো যে তাহলে গাঠনিক সমানতাকে আবার আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো চেইন সমানতা, আরেকটা হচ্ছে অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, আরেকটা হচ্ছে তোমার টটোমারিজম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তুমি চলে আসো, তাহলে প্রথমে চলে আসে হচ্ছে চেইন সমানতা। তাহলে চেইন সমানতার মধ্যে প্রথমেই তুমি একটা জিনিস হচ্ছে দেখো যে এইগুলার ক্ষেত্রে এখানে তুমি একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যেই সমানতা দেখতে পাবা। যেমন দেখো এখানে যেই দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো দুইটাই অ্যালকেন, এটাও অ্যালকেন, দেখো এটাও অ্যালকেন, তার মানে একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে চেইন বা শিকল সমানতা পাওয়া যায়। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তোমার প্রধান শিকলে। এখানে দেখো প্রধান শিকলটা হচ্ছে তোমার 4 কার্বন বিশিষ্ট, আর এইখানে দেখো প্রধান শিকলটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আর একটা হচ্ছে শাখা শিকল আছে। দ্যাট মিনস চেইন বা শিকল সমানতার পার্থক্য হচ্ছে শিকলের মধ্যে, একটাই দেখবা শাখা শিকল থাকবে, আরেকটাই হচ্ছে শাখা শিকল থাকবে না, এবং একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে, অর্থাৎ দুইটাই অ্যালকেন হবে। এটাই হচ্ছে তোমার শিকল সমানতা বা চেইন সমানতা, ঠিক আছে, তুমি এটা দেখলেই পারবা। এইবার চলে আসো হচ্ছে অবস্থান সমানতা। আচ্ছা, অবস্থান সমানতার পার্থক্য কাহিনীটা হচ্ছে এই সমানতায় এটাও একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের মধ্যে দেখা যায়, শুধু কার্যকরী মূলকের অবস্থানটা হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায়। যেমন একটা এক্সাম্পল দেখো, দেখো এই দুইটা হচ্ছে অ্যালকেন, দেখো এই অ্যালকিন, অ্যালকিন এই এক্সাম্পলটা দেখো, দেখো এই এক্সাম্পলে দুইটাই হচ্ছে তোমার অ্যালকিন, খালি পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে দেখো একটাতে হচ্ছে তুমি খেয়াল করে দেখো যে 1 নম্বর কার্বনে হচ্ছে তোমার দ্বিবন্ধন, দেখো এই দিক থেকে যদি নাম্বারিং করো দেখো 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন, এই জন্য এটাকে বলা হয় বিউট 1 ইন, 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন। আর এখানে দেখো কার্যকরী মূলক, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের পজিশন হচ্ছে 2 নম্বর কার্বনে, এদিক থেকে তুমি যদি হিসাব করো 1, 2 নম্বর কার্বনে। তাহলে খেয়াল করছো যেখানে কার্যকরী মূলকের জাস্ট পজিশন বা অবস্থানটা হচ্ছে ভিন্ন, এই জন্য যেই সমানতার উদ্ভব হয় তাকে তোমার বলা হচ্ছে অবস্থান সমানতা। সেম ভাবে পরের এক্সাম্পলটা দেখো যে এটাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল, জাস্ট এখানে অ্যালকোহলের কার্যকরী মূলকটা 1 নম্বর কার্বনে, এই জন্য এটার নাম হচ্ছে প্রোপান 1 অল, আর এখানে হচ্ছে অ্যালকোহলটা কার্যকরী মূলকটা 2 নম্বর কার্বন, এই জন্য প্রোপান 2 অল। তার মানে এটাও একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের মধ্যে দেখা যাবে, অর্থাৎ দুইটাই অ্যালকিন হবে বা দুইটাই অ্যালকোহল হবে, খালি কার্যকরী মূলকটার পজিশন ভিন্ন হবে। এটা হচ্ছে অবস্থান সমানতা, পারবা, পজিশন বা অবস্থান ভিন্ন হবে, অবস্থান সমানতা। এরপর আসো 3 নম্বরটা, 3 নম্বরটার নাম শুনে বুঝতে পারতেছো, কার্যকরী মূলক সমানতা, অর্থাৎ এখানে কার্যকরী মূলকের ভিন্নতা তৈরি হবে, অর্থাৎ এই সমানতার মধ্যে কার্যকরী মূলকের হচ্ছে তোমার ভিন্নতা তৈরি হবে, এই জন্য এই সমানতাকে তোমার বলা হয় কার্যকরী মূলক সমানতা। যেমন তুমি একটু খেয়াল করো, একটা হচ্ছে ইথানল, আরেকটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা তোমরা হচ্ছে 9, 10-এ পড়ছিলাম, এই জন্য বলছিলাম যে গাঠনিক সংকেতটা তোমরা মানে গাঠনিক সমানতা তোমরা 9, 10-এ পড়ে আসছো। দেখো এবার আলহামদুলিল্লাহ একটু আমার ঠান্ডা লাগছে, যাই হোক একটু কনসিডার করো, গলাটা একটু মোটা হয়ে গেছে। এখানে একটু তোমরা খেয়াল করো, এইখানে তুমি একটু দেখবা যে এইটা হচ্ছে ইথার, এখানে কার্যকরী মূলক হচ্ছে মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা হাত ফাঁকা আছে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে দেখো কার্যকরী মূলকটা হচ্ছে OH, অর্থাৎ এখানে কার্যকরী মূলকটা হচ্ছে অক্সিজেন, মাঝখানে দুই হাতে দুইটা অ্যালকাইল মূলক আছে, এটা হচ্ছে ইথার, আর এটা কিন্তু অ্যালকোহল। তাহলে দেখো এখানে কার্যকরী মূলকটা ভিন্ন না, যে একটার কার্যকরী মূলক এইটা আর একটা কার্যকরী মূলক হচ্ছে এইটা, তাহলে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে হচ্ছে এই সমানতা পাওয়া যায়, এই জন্য এগুলাকে বলা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তাহলে মনে রাখবা কার্যকরী মূলক সমানতা কোথায় পাওয়া যায়, 9, 10-এ তুমি এটাই পড়ে আসছিলা, ইথানল আর ডাইমিথাইল ইথার, অর্থাৎ ইথার এবং অ্যালকোহলের মধ্যে কার্যকরী মূলক সমানতা দেখা যায়। আবার অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যেও কার্যকরী মূলক সমানতা দেখা যায়, এটা অ্যালডিহাইড এটা কিটোন, বা অ্যালকিনল যৌগ,
অ্যালকিনল যৌগ কি, এখানে একই সাথে হচ্ছে দ্বিবন্ধন থাকবে, একই সাথে হচ্ছে অ্যালকোহলের ওএইচ থাকবে, এইগুলা হচ্ছে পরস্পর কার্যকরী মূলক সমানতা। তুমি খেয়াল করে দেখো এই তিনটা প্রোপানল, অ্যাসিটোন অথবা 2 প্রোপিন 1 অল, এই তিনটার দেখবা আণবিক সংকেত সেম, খালি কার্যকরী মূলকের ভিন্নতার কারণে সমানতা তৈরি হয়েছে। তাহলে পরীক্ষায় যদি কখনো দেখো, আমি তোমাকে এখন পরীক্ষায় পারার উপায় বলে দিই, পরীক্ষায় যদি কখনো দেখো যে তোমার কার্বনের যতগুলা কার্বন আছে তার ঠিক দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন আছে আর সাথে একটা অক্সিজেন আছে, অর্থাৎ যতগুলা কার্বন আছে, কার্বন যদি n সংখ্যক থাকে এবং তার দ্বিগুণ যদি হাইড্রোজেন থাকে এবং সাথে যদি অক্সিজেন থাকে, এটা অ্যালকোহল মানে অ্যালকিনল, অর্থাৎ অ্যালকোহল প্লাস অ্যালকিন সেটা, এবং সাথে হচ্ছে কিটোন এবং হচ্ছে তোমার অ্যালডিহাইড হয়। আমি কি বুঝাইতে পারছি? যতগুলা কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন সাথে অক্সিজেন, এরকম কোনো সংকেত দেওয়া থাকলে এখানে তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে অ্যালকোহল, তবে সে অ্যালকোহলে দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, এই যে দেখো অ্যালকোহল দ্বিবন্ধন থাকবে। আর যদি দেখো যে যতগুলা কার্বন আছে তার দ্বিগুণ +2 সংখ্যক হাইড্রোজেন আছে এবং তার সাথে অক্সিজেন আছে, অর্থাৎ যতগুলা কার্বন, ধরো 2টা কার্বন থাকলে 2 এর দ্বিগুণ কত, 4, 4 যোগ 2 6, অর্থাৎ তার দ্বিগুণ +2 সংখ্যক হাইড্রোজেন আছে আর সাথে যদি অক্সিজেন থাকে, তাহলে ওরা তোমার অ্যালকোহল অথবা ইথার তৈরি করবে। এগুলা দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু তোমার পারতে হবে, সৃজনশীল এগুলা দিয়ে দেয়। এবার চলে আসো হচ্ছে মেটামারিজম। মেটামারিজম হচ্ছে এখানে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন পরমাণু সংখ্যার হচ্ছে ভিন্নতা দেখা যায়, এটাকেই তোমার বলা হচ্ছে মেটামারিজম। যেমন একটা এক্সাম্পল দেখো, ইথার, দেখো ইথারের কার্যকরী মূলককে যদি আমরা এটা ধরে নেই, দেখো তাহলে কার্যকরী মূলকের দুই পাশে, এই পাশে কার্বন আছে একটা, এই পাশে কার্বন আছে তিনটা। আবার এই এক্সাম্পলে দেখো, এখানে কার্যকরী মূলকের দুই পাশে দেখো, এই পাশে কার্বন আছে দুইটা, এই পাশে কার্বন আছে দুইটা, তাহলে একটার দেখো এক পাশে একটা, এক পাশে তিনটা, আর এখানের দুই পাশে দুইটা দুইটা করে। তাহলে এই যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে এই যে এটা এবং এটার মধ্যে যে সমানতা পাওয়া যায়, তাকেই তোমার বলা হচ্ছে মেটামারিজম। বুঝতে পারতেছো? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে বলো তো, মেটামারিজম হইতে গেলে কার্যকরী মূলকের দুই পাশেই কার্বন থাকতে হবে, দ্যাট মিন্স ওই কার্যকরী মূলকের দুইটা হাত থাকতে হবে, অর্থাৎ ওর যোজনী হইতে হবে 2। কারণ আমার যদি দুই পাশে দুইটা কার্বন থাকতে যায়, তাহলে আমি দুই হাত দিয়ে দুইটা কার্বনই তো ধরবো, তাই না? তার মানে আমার হাত দুইটা অথবা যোজনী 2 হইতে হবে। তার মানে যে সমস্ত কার্যকরী মূলকের যোজনী 2, তাদের ক্ষেত্রে একমাত্র মেটামারিজম দেখা যায়। যেমন ইথার, ইথারের কার্যকরী মূলকের দেখো যোজনী 2, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এখানে মেটামারিজম দেখা যাবে। আবার তুমি দেখো কিটোন, কিটোনের কার্যকরী মূলক হচ্ছে সিও, দুই পাশে দুইটা হাত ফাঁকা, দেখো এটার যোজনীয় হচ্ছে 2, এই জন্য কিটোন, তারপরে ইথার, এগুলাতে হচ্ছে তোমার আলটিমেটলি কি দেখা যায়, মেটামারিজম দেখা যায়। সাথে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিনও মেটামারিজম দেখা যায়। বুঝতে পারছো? আর এগুলা বুঝার উপায় কি, আবারও বলতেছি, যতগুলা কার্বন ঠিক তার দ্বিগুণ হাইড্রোজেন +2 যদি থাকে, অর্থাৎ 4টা কার্বন থাকলে 4 দুগুণে 8 + 2 10, এরকম যদি হাইড্রোজেন এবং সাথে অক্সিজেন থাকে, সেটা সবসময় কি বলছি, অ্যালকোহল অথবা ইথার তৈরি করে। দেখো এই জন্য এটা ইথার তৈরি করে। আর দেখো যতগুলা কার্বন তার ঠিক দ্বিগুণ হাইড্রোজেন থাকলে এবং সাথে অক্সিজেন থাকলে, এটা ভাই অ্যালডিহাইড অথবা কিটোন অথবা অ্যালকোহল তৈরি করবে, কিন্তু সেখানে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবা। তাহলে বুঝছো? তাহলে যেই কার্যকরী মূলকের যোজনী 2 বা যার দুইটা হাত আছে, একমাত্র তাদের ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। দ্যাট মিন্স কিটোন, ইথার এবং সেকেন্ডারি অ্যামিন হচ্ছে মেটামারিজম প্রদর্শন করে, কারণ প্রত্যেকটা কার্যকরী মূলকের দুইটা হাত বা দুইটা যোজনী থাকে। এবার আসো টটোমারিজম। টটোমারিজম প্রক্রিয়াতে সমাণুগুলা, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে একটা থেকে আরেকটায় হচ্ছে রূপান্তর হয় এবং এদের মাঝখানে হচ্ছে একটা সাম্যাবস্থা বিরাজ করে। তার মানে কি হয়, জিনিসগুলো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে একটা থেকে আরেকটায় রূপান্তর হয় এবং এদের মাঝখানে হচ্ছে সাম্যাবস্থা বিরাজ করে। এই জন্য টটোমারিজমকে হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমানতাও বলে। এটা মোটামুটি দেখো বইয়ে সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে কিটোন এবং ওই যে অ্যালকোহল যার দ্বিবন্ধন আছে, এইগুলোর মধ্যে দেখা যায়। দেখো কিভাবে, এটা তো কিটোন CH3CO, দেখো এটাও কিন্তু CH3, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটাও CH3, তাহলে CH3CO CH3, এটা হচ্ছে প্রোপানন, 3 কার্বন বিশিষ্ট কিটোন, তাহলে প্রোপানন, এটা আমরা জানি। আচ্ছা, এখন কাহিনীটা কি হয়, আমি এই CH3 কে যদি আমি এমনি লিখি CH2 আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আমি কি কোনো পাপ করছি? হ্যাঁ রাহাত ভাই, আপনি অনেক বড় পাপ করে ফেলছেন, এরকম কোনো পাপ করছি না। তাহলে এইভাবেও লেখা যায়। এখন এইভাবে লেখার পর তুমি একটু খেয়াল করো, এখানে কাহিনীটা কি হয় বুঝছো? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে অনেক বেশি না? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর অক্সিজেনের কত 3.5। তাইলে ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই যেখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আমরা কি জানি যে দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে সেই দ্বিবন্ধনের ইলেকট্রনগুলারে এই অক্সিজেন নিজের দিকে বেশি টান দিবে।
কারণ ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে দ্বিবন্ধনের ইলেকট্রনগুলোর নিজের দিকে বেশি টান দিয়ে সে নেগেটিভ হয়ে যাবে। তাহলে সে যদি নেগেটিভ হয়, এই নেগেটিভের সাথে এই হাইড্রোজেনটা পজিটিভ আকারে চলে আসবে, H প্লাস আকারে চলে আসবে। তাহলে এখানে নেগেটিভ অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে OH তৈরি করবে। আর এই হাইড্রোজেনটা ও কিন্তু এই কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করছিল। এখন ও যখন এখান থেকে চলে আসবে H প্লাস আকারে চলে আসলে তার মানে তার যে ইলেকট্রনগুলা, সেই ইলেকট্রনগুলো এখানে দিয়ে দিছে, সেই ইলেকট্রনগুলো এই যে এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে এসে এখানে আরেকটা নতুন বন্ধন তৈরি হবে। এই নতুন বন্ধন তৈরি হওয়ার কারণে এটা এক বন্ধন থেকে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, বুঝছো? আর এই ইলেকট্রনগুলো এখানে চলে এসে H প্লাসের সাথে যুক্ত হয়ে এখানে একটা নতুন করে OH তৈরি হওয়ার কারণে এখানে একটা বন্ধন ভেঙে যাবে। তো একটা বন্ধন ভেঙে গেলে দ্বিবন্ধনটা এখানে একক বন্ধন হয়ে যাবে। আর ওই হাইড্রোজেনের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো যে H প্লাস আকারে চলে আসছে, তাহলে ইলেকট্রন ছেড়ে দিছিল, সেই ইলেকট্রনগুলো এখানে যে আরেকটা বন্ধন তৈরি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হবে। বাকিটা তো বুঝতেই পারতেছো, CH2 আর এই হাইড্রোজেনটা এখানে এসে OH, আর এই যে ইলেকট্রনগুলো এখানে চলে আসার কারণে একটা বন্ধন কমে গেছে। ওই বন্ধনটাই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনগুলো, ফলে এখানে OH একক বন্ধন হয়ে গেছে আর এখানে দ্বিবন্ধন হয়ে গেছে। তো দেখো এই হচ্ছে ব্যাপার। আবার একটু পরে দেখা যায় যে এই যৌগটা থেকে আবার স্বতঃস্ফূর্তভাবে এই যৌগটা তৈরি হয়, মানে স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা মতো একটা আরেকটা রূপান্তর হয়, এটা থেকে এটা হয় অথবা এটা থেকে এটা হয়। তাহলে স্বতঃস্ফূর্তভাবে রূপান্তর হচ্ছে দেখে টটোমারিজমকে হচ্ছে গতিশীল সমানতাও তোমার বলা হয়, কার্যকরীমূলক সমানতাও বলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টটোমারিজম, এটার এক্সাম্পল পরীক্ষায় অনেক বেশি আসে। পরীক্ষায় তুমি বুঝবা কেমনে, উদ্দীপক কেমনে ধরবা, বুঝতেই পারতেছো? বলো, কিটোন হওয়ার শর্ত কি? মাত্রই পড়াইছি রে ভাই, কিটোন হওয়ার শর্ত কি এটা তোমাদের মাত্রই পড়াইছি, যে যতগুলা কার্বন থাকবে দেখবা তার ঠিক দ্বিগুণ হাইড্রোজেন থাকবে, আর সাথে একটা অক্সিজেন থাকলে বুঝবা এটা কিটোন হয়। আর কিটোন হওয়া মানেই সেটার আসলে টটোমারিজম সম্ভব। তাহলে পরীক্ষায় কিন্তু এমনি কোশ্চেন আসে, মাথা চিন্তা করতে হবে কিটোন হইলে কি কি সমানতা সম্ভব। তাহলে দেখো, কিটোন হইলে টটোমারিজম সম্ভব। আবার কিটোনের কার্যকরী মূলকের যোজনী হচ্ছে 2, তার মানে এটার মেটামারিজম সম্ভব। আবার খেয়াল করে দেখো, কিটোন থেকে এটা অ্যালডিহাইড হইতে পারে, তাহলে এটা কি? তাহলে এটা কিন্তু আসলে আলটিমেটলি কার্যকরীমূলক সমানতাও কিন্তু সম্ভব। আবার কিটোনের মধ্যে শিকল থাকতে পারে, তার মানে শিকল সমানতাও সম্ভব। অনেক কিছুই সম্ভব, একটু চিন্তা করে পরীক্ষা অ্যান্সার করতে হবে। তাহলে এটা তো বুঝছো। এই যৌগটার নাম কি বলো তো? এই যৌগটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে প্রোপ। আর দ্বিবন্ধন থাকার কারণে প্রোপিন, ঠিক আছে? প্রোপিন 2 অল, কারণ আমরা এখান থেকে যদি নাম্বারিং করি 1 2 3, তাহলে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন, ঠিক আছে? তাহলে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আর 2 নম্বর কার্বনে অ্যালকোহলের অল, তাহলে প্রোপিন 2 অল, যেহেতু 2 নম্বর কার্বনে অ্যালকোহলের অল, প্রোপিন 2 অল। এটাকে ইনল সমানতাও বলা হয়। ইনল কেন বলে? ওই যে অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল, ইন যোগ অল, ইনল সমানতাও বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আমাদের মোটামুটি শেষ। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? এটাও একটু এক্সাম্পলটা দেখবা। অ্যাসিটাফিনন থেকে দেখো হচ্ছে 1 ফিনাইল ইথিন 1 অল তৈরি হয়, সেটা হচ্ছে টটোমারিজমের এক্সাম্পল। এটাও এক ধরনের কিটোন, তো এখান থেকে এই জিনিসটা তৈরি হয়, ইনল যৌগ তৈরি হয়, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমার কি ইনল সমানুতা বা কিটো ইনল সমানুতা বা টটোমারিজম প্রদর্শন করে। এবার চলে আসা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও শব্দের মানে হচ্ছে ত্রিমাত্রিক স্থান, অর্থাৎ স্টেরিও সমানুতায় অণুগুলোর আসলে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা থাকে। মানে এবার দেখা গেছে কি, যে শেপটাও সেম, গাঠনিকভাবে ওরা দেখতে সেম, কিন্তু এদের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা থাকে। অর্থাৎ গাঠনিকভাবে মনে করো আমি মানুষ, আরেকজনও দেখতে আমার মতোই মানুষ, খালি পার্থক্য হচ্ছে আমার ডান হাতের জায়গায় ওর মনে করো এখানে বাম হাত আছে, আর ওর বাম হাতের জায়গায় আমার ডান হাত আছে, মনে করি এরকম একটা এক্সাম্পল চিন্তা করো। তাহলে গাঠনিকভাবে দেখতে দুইটা প্রায় সেম, তারপরও ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যেই সমানুতা পাওয়া যায় তাকে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা বলে। স্টেরিও মানে ত্রিমাত্রিক, কিছুকে বোঝায় গ্রিক ভাষায়। আচ্ছা, তাহলে এবার চলে আসো, তাহলে ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স সমানুতা, আরেকটাকে তোমার বলা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তাহলে এবার চলে আসো জ্যামিতিক সমানুতা। ভাই, জ্যামিতিক সমানুতার জাস্ট দুইটা শর্ত আছে। দুইটা শর্ত কি? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার মানে যৌগ থাকবে। অর্থাৎ ধরো হচ্ছে এখানে আমি তোমার যদি এমনি দেখাই যে কার্বন কার্বন হচ্ছে তোমার দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে? আর এখানে দুইটা ভিন্ন যৌগ থাকবে, একই যৌগ থাকা যাবে না। যেমন ধরো এই কার্বনের সাথে দুইটাই এটা থাকা যাবে না, মনে রাখবা। একই কার্বনের সাথে একই টাইপের যৌগ থাকলে কিন্তু হবে না। তাহলে মনে রাখবা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, এই দ্বিবন্ধন বরাবর হচ্ছে কার্বনের মুক্ত ঘূর্ণন হচ্ছে বন্ধ হইতে হবে, এটা এমনি বুঝবা। আর আরেকটা হচ্ছে যে তোমার এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে এখানে যদি এ থাকে এখানে বি থাকতে হবে, তারপরে এখানে আবার এ বা বি থাকুক, সমস্যা নাই। এরকম হইলে তারা জ্যামিতিক সমানুতা দেখাবে। অর্থাৎ সোজা বাংলায় CAB
ডাবল বন্ড সিএবি এরকম টাইপের যৌগ হইতে হবে, অথবা হাইয়েস্ট এরকম হইতে পারে আমাদের ইন্টারমিডিয়েটের জন্য, বুঝছো, ইন্টারমিডিয়েটের জন্য আরো কিছু এক্সেপশন আছে, জেড সমাণু বলো আরো কিছু সমানুতা আছে, বাট ইন্টারমিডিয়েট লেভেলে ওটা লাগে না। তো ইন্টারমিডিয়েট লেভেলে খালি মনে রাখবা সিএবি ডাবল বন্ড সিএবি অথবা সিএবি ডাবল বন্ড সিএডি এরকম শেপেও যদি থাকে তাহলে সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা হচ্ছে প্রদর্শন করবে, সাথে এরকম প্রতিস্থাপিত চাকরিক যৌগগুলো হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ যেখানে প্রত্যেকটা কার্বনে হচ্ছে একই জিনিস থাকা যাবে না, অর্থাৎ দুইটাই এ থাকা যাবে না, বা এখানেও দুইটাই থাকা যাবে না, একটু ভিন্ন ভিন্ন থাকতে হবে, অথবা প্রতিস্থাপিত চাকরিক যৌগগুলোর ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আমরা একটু পরে দেখব। ঠিক আছে, এখন আসো এর মধ্যে এই যৌগ আর এই যৌগ আমরা একটু জাস্ট খালি দেখাই। দেখো, প্রথম কথা, এরা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? অবশ্যই করে। কেমনে বুঝলাম? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ঠিক আছে, তুমি CH3 কে মনে মনে এ ধরো, এটাকে এ ধরলে এটাকে তুমি বি ধরো, তাহলে দেখো তো শর্ত মানে কিনা সিএবি ডাবল বন্ড, CH3 কে এ ধরলে এটাও এ, আবার হাইড্রোজেনকে বি ধরলে এটাও বি, তাহলে দেখো তো সিএবি ডাবল বন্ড সিএবি শর্ত মানছে, তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখন আসো জ্যামিতিক সমানতা আবার দুই প্রকার, সিস সমানতা, ট্রান্স সমানতা। আচ্ছা, সিস কি, ট্রান্স কি? সিস মানে হচ্ছে একই, অর্থাৎ একই জিনিস যদি একই পাশে থাকে সেটাকে বলা হয় সিস। তাহলে দেখো, এই যেই দুইটা কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যেই দুইটা কার্বনের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনের এই বরাবর যদি একটা তল কল্পনা করো, এই বরাবর একটা তল কল্পনা করলে সেই তলের এক পাশে দেখো দুইটাই সেম, আবার এই তলের এই পাশেও দেখো দুইটা সেম, তাইলে উভয় পাশেই দেখো দুইটা জিনিসই সেম হয়ে গেছে, সেম, তাইলে সিস মানে সেম। এই জন্য এটাকে বলা হয় সিস যৌগ, এবং এই যৌগটার একটা নাম আছে। নরমালি যৌগটার নাম কি বলতো? নরমালি যৌগটার নাম হচ্ছে, দেখো, 4 কার্বন বিশিষ্ট যৌগ, তুমি নিজেই বুঝতেছো, তাহলে বিউট 4 কার্বন বিশিষ্ট যৌগ, তাই না? তাহলে এটা বিউটই তো হবে, বিউট। আর এর মধ্যে দেখো, ধরো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তো 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, তাহলে বিউট টুইন। নরমালি এটার নাম ছিল বিউট টুইন, বাট এমনি লিখলে এখন বলতে হবে সিস বিউট টুইন, ঠিক আছে? আর এটাকে যদি উল্টাপাল্টা করে এই CH3টাকে নিচে দিয়ে হাইড্রোজেনটার উপরে দাও, তখন দেখো একই কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত জায়গাতে যদি আমি একটা তল কল্পনা করি, যদি এখানে একটা তল কল্পনা করি, ঠিক আছে, কি হইলো? যদি এখানে আমরা একটা তল কল্পনা করি, তাহলে দেখো সেই তলের দুই পাশে কিন্তু এখন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। দেখো, এখানে একটা তল কল্পনা করলে সেই তলের দুই পাশে দুইটা ভিন্ন ভিন্ন, দেখো, একটা CH3 হাইড্রোজেন ভিন্ন ভিন্ন, আবার এই পাশেও দেখো হাইড্রোজেন CH3 ভিন্ন ভিন্ন। তাহলে এবার কিন্তু তলের দুই পাশেই দেখো, এই পাশেও ভিন্ন মিললো না, এই পাশেও ভিন্ন মিললো না, তাহলে এটাকে বলে ট্রান্স সমাণু। ট্রান্স মানে আড়াআড়ি, তখন এই যৌগটার নাম হয় ট্রান্স বিউট টুইন। আর পরীক্ষায় মাথায় রাখবা, এই বিউট টুইন বা বিউটিন 2 এটা দিয়ে পরীক্ষায় অনেক বেশি সৃজনশীল আসছে, বোর্ডে অনেক বেশি সৃজনশীল আসছে। এবং এই ব্যাপারে সবচেয়ে ফেমাস একটা সৃজনশীল আমি তোমাকে বলে দিই, জাস্ট একটা ফেমাস সৃজনশীলটা হচ্ছে বলে দেই, তোমাকে পরীক্ষায় দিবে এরকম একটা জিনিস। আমি একদম উদ্দীপকটা বলে দিচ্ছি, পরীক্ষায় কেমন উদ্দীপক আসে। C4H9, তারপর এখানে একটা হ্যালোজেন দিয়ে দিবে, এখানে একটা হ্যালোজেন যেমন ব্রোমিনও দিতে পারে, বলবে এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়া। আমি তোমার বলে দিচ্ছি প্রশ্নটা পরীক্ষায় কেমনে আসে, অ্যানালাইসিস করে পড়াচ্ছি ভাই, দেখো ঠিক দেখবা, আল্লাহ ভাগ্যে রাখলে একদম হুবহু এমনি চলে আসবে। তাহলে এটা অনেকবার আসছে এরকম 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিবে, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের পরীক্ষা। আমরা কি জানি, এটা 9-10 পড়ছি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিলে এখানে অপসারণ বিক্রিয়া হয়, ঠিক আছে? এখানে অপসারণ বিক্রিয়া হয়ে তোমার কি হবে, এখান থেকে ব্রোমিন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এবং এখানে বলে দিবে যে এটা 2 ডিগ্রি ব্রোমিন, বলে দিবে এখানে 2 ডিগ্রি ব্রোমিন, এটা 2 মানে 2 ব্রোমিন বলতেছি, এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবে, দিয়ে উদ্দীপকটা এরকম থাকবে যে 80% হচ্ছে একটা যৌগ, 80% হচ্ছে একটা যৌগ, 20% হচ্ছে আরেকটা যৌগ, ঠিক আছে? 20% হচ্ছে তোমার আরেকটা যৌগ, এরকম কিছু একটা কিন্তু বলে দিবে। এটা হচ্ছে সাইজেফের নীতি থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এটা হচ্ছে সাইজেফের নীতি, যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি তুমি হিসাবটা করো, তুমি হিসাব করলেও হচ্ছে আলটিমেটলি দেখবা যে এটা 80% হচ্ছে তোমার বিউটিন 2 পাওয়া যায় বা বিউট টুইন পাওয়া যায়। আমি বলে দিলাম, এটা তুমি করে দেখতে পারো সাইজেফের নীতি দিয়ে, যাই হোক, এটা আমরা পরে পড়াবো। বিউট টুইন উদ্দীপকটা ধরায় দিচ্ছি, আর 20% হচ্ছে তোমার বিউট 1 ইন পাওয়া যায়। তার মধ্যে আমি তোমার আবারও বলে দিচ্ছি ভাই, বিউট 1 ইন এটা কিন্তু জ্যামিতিক সমানুতা দেখায় না, তুমি করে দেখতে পারো। বিউট 1 ইন, ওই যে দ্বিবন্ধনযুক্ত একটা কার্বনের মধ্যে দেখবা দুইটাই সেম জিনিস থাকবে, দুইটাই হাইড্রোজেন থাকবে। একটু আগে পড়াইছি যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি দুইটাই সেম থাকে, দুইটাই যদি এ থাকে, এটা জীবনও জ্যামিতিক সমানুতা দেখাবে না। সো বিউট 1 ইন
ওই সেন্সে এটা কখনোই জ্যামিতিক সমানতা দেখায় না উদ্দীপকটা। আর 80% ক্ষেত্রে এই সাইজেফের নীতি অনুযায়ী 80% ক্ষেত্রে বিউট টুইন হয়, যে বিউট টুইন কিন্তু জ্যামিতিক সমানতা দেখায়। তারপরে সুন্দর করে এই দুইটা ছবি এঁকে, ছবি বলতে সংকেত লিখে এইভাবে লিখে দিবা, শেষ। এইটাই পরীক্ষায় জানতে চায় যে এই দুইটার মধ্যে ধরো এটা বলবে এ, এটা বলবে বি, বা উল্টাপাল্টা কোনটা দেখাবে কোনটা দেখাবে না। সো বইলা একটু দেখায় দিবে একদম 3-এ 3 বা 4-এ 4। এটা অনেকবার কোশ্চেন আসছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। ওকে, তাহলে পেন টুইনের দুইটা জ্যামিতিক সমানুসম্ভব, এটা তো বুঝতেই পারতেছো। এটার কেমনে সম্ভব দেখো, এটারও সম্ভব কেমনে দেখো। এটাকে এ ধরো, প্রথম কথা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কোনো কার্বনের মধ্যে কি দুইটা জিনিস সেম আছে কিনা আগে আমি সেটা দেখবো। এটা এ হইলে দেখো এটা কিন্তু সেম না, তাহলে এটা বি, ঠিক আছে, দুইটা এ হওয়া যাবে না। আবার এখানে দেখো এটা এ হইলে, এই হাইড্রোজেন এ হইলে এটাও এ, আর এটা কিন্তু CH3 না, তাহলে এটাকে আমরা বি ধরতে পারতেছি না। কিন্তু না ধরলে সমস্যা কি, আমরা ডি ধরি, আমরা ডি ধরি। তাহলে দেখো CAB ডাবল বন্ড CAD শর্ত মেনে চলছে, এটাও তাহলে সিস ট্রান্স দেখাবে, শেষ। তখন দেখবা দুইটা হাইড্রোজেন একই পাশে থাকলে সিন্স, আর দুইটা হাইড্রোজেন ভিন্ন ভিন্ন পাশে থাকলে ট্রান্স, ব্যাস এগুলো লিখতে পারবা, ঠিক আছে। তাহলে জ্যামিতিক সমানতার হচ্ছে তোমার সাধারণ ধর্ম, জাস্ট আমি সাধারণ ধর্মটা হচ্ছে একবার মুখ দিয়ে বলে দিই, তোমার এটা অনেক কাজে লাগবে। তাহলে জ্যামিতিক সমানতা সাধারণ ধর্মের মধ্যে একটা সিম্পল জিনিস আমি তোমাকে বলি, দেখো ট্রান্স সমানুর হচ্ছে গলনাঙ্ক বেশি, সিস সমানুর গলনাঙ্ক হচ্ছে তোমার কম হয়। আচ্ছা কেন হয় তোমার আমি বলি। ট্রান্সের ক্ষেত্রে দেখো বড় বড় মূলকগুলা দূরে দূরে থাকে, ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি, বাট সাধারণত সিস সমানুর হচ্ছে গলনাঙ্ক কম হয়। কেন কম হয় আমি তোমার এখন দেখাচ্ছি। দেখো এই যে ট্রান্স সমানু তো দেখো হাইড্রোজেনের তুলনায় মিথাইল মূলকের আকার বেশি না, হাইড্রোজেনের তুলনায় মিথাইল মূলকের আকার বেশি। তো আকার বেশি হওয়ার কারণে দেখো তারা দূরে দূরে থাকে, জিনিসগুলো মোটামুটি দূরে দূরে থাকে, ফলে এদের প্রতিসাম্যতা বেশি পাওয়া যায়। বুঝতে পারতেছো আমার কথা, যে হাইড্রোজেনগুলোর আকার ছোট, সেই তুলনায় মিথাইল মূলকের আকার বড়। তো বড় বড় জিনিস দূরে দূরে থাকার কারণে এদের মধ্যে বিকর্ষণ বেশি হয়, মানে দূরে থাকার কারণে বিকর্ষণ কম হয়, ঠিক আছে। যে বড় বড় জিনিস এই মিথাইল মূলক বা এই মূলকগুলো দূরে দূরে থাকার কারণে এদের অভ্যন্তরীণভাবে যদি তুমি চিন্তা করো এটার সাথে এটার সংঘর্ষ বা মনে করো যে বিকর্ষণের পরিমাণ, সোজা বাংলায় যদি আসলে বলি বিকর্ষণের পরিমাণটা হচ্ছে কম হয়। সো কম হওয়ার কারণে স্থিতিশীলতা বেশি, আর যে যত বেশি স্থিতিশীল, যে যত বেশি স্টেবল, তাকে তো ভাই তুমি সহজে ভাঙতে পারবা না। এই জন্য ট্রান্স যৌগের গলনাঙ্ক হচ্ছে বেশি হয়, ঠিক আছে। দেখছো তাহলে এই যে ট্রান্স সমানুর প্রতিসমতার কারণে কেলাস ল্যাটিসে অণুগুলো খুব নিকটে অধিক আকৃষ্ট থাকে, এর সুস্থিতি বেশি, যে স্টেবিলিটি বেশি, বড় বড় মূলকগুলো দূরে দূরে থাকার কারণে এদের মধ্যে অভ্যন্তরীণ বিকর্ষণ কম হয়, গ্যাঞ্জাম কম হয়, গ্যাঞ্জাম কম হলে স্থিতিশীলতা বেশি হলে তুমি সহজে এগুলো গলাইতে পারবা না। এই জন্য এটার গলনাঙ্ক হচ্ছে, গলাইতে গেলে বেশি তাপ দিতে হবে, এই জন্য গলনাঙ্ক বেশি। আর সিসের কেন কম বুঝতেই পারতেছো, সিসের কম কেন জানো। সিসের কম হচ্ছে বড় বড় মূলকগুলো দেখো পাশাপাশি থাকে, তো বড় বড় মূলকগুলো যদি কাছাকাছি থাকে এদের মধ্যে ধাক্কাধাক্কি বেশি হবে, মানে সহজ বাংলায় বলতেছি সংঘর্ষ বেশি হবে বা বিকর্ষণ বেশি হবে। তাহলে বিকর্ষণ বেশি হইলে এ আরেকজনকে দেখতে পারে না, তাহলে কি হবে, স্থিতিশীলতা কমে যাবে না। তোমরা একই পরিবারের দুই ভাই কাছাকাছি থাইকা দুইজনকে খালি ধাক্কাধাক্কি করতেছো, দুইটাই বড় বড় মূলক সাইজে বড়, পাশাপাশি থাকার কারণে বিকর্ষণ বা এই জিনিসগুলো যদি বেশি হয় তখন কিন্তু স্থিতিশীলতা কমে যায়। এই জন্য সিস যৌগে স্থিতিশীলতা কমে যায়, আর এই স্থিতিশীলতা হচ্ছে তোমার কমে যাওয়ার কারণে সহজে এটাকে তাপ দিয়ে গলানো যায়, এই জন্য গলনাঙ্ক কম। আবার আসো সেম কারণে সিস যৌগে যেহেতু স্থিতিশীলতা কম, এদের মধ্যে বিকর্ষণ বেশি, তার মানে স্থিতিশীলতা কম কিন্তু অভ্যন্তরীণ শক্তি বেশি। ওই যে বিকর্ষণ বেশি হচ্ছে ফলে অভ্যন্তরীণ শক্তি বেশি হওয়ার কারণে এগুলোকে দহন বিক্রিয়াতে বেশি তাপ শক্তি পাওয়া যায়। এই জন্য সিস যৌগ থেকে বেশি তাপ শক্তি পাওয়া যায়, মানে এদের দহন তাপ বেশি হয়। বুঝতে পারতেছো, বুঝছো। এই যে সুস্থিতি কম, সিসের অভ্যন্তরীণ শক্তি বেশি, এই জন্য এগুলোর দহন তাপ হচ্ছে বেশি হয়, জ্বালাইলে বেশি তাপ শক্তি পাওয়া যায়। এরকম করে তোমরা একটু দেখবা। তারপরে সিস যৌগগুলা অ্যানহাইড্রাইড তৈরি করে, কিন্তু ট্রান্স যৌগগুলো হচ্ছে অ্যানহাইড্রাইড তৈরি করে না, ঠিক আছে। সিস যৌগ হচ্ছে অ্যানহাইড্রাইড তৈরি করে, ট্রান্স যৌগ অ্যানহাইড্রাইড তৈরি করে না। কেন করে না আচ্ছা আমি এটাও বলে দিই। অ্যানহাইড্রাইড, মানে না, হাইড্রো মানে পানি, অর্থাৎ এখান থেকে পানি বের হয়ে যায়। অ্যানহাইড্রাইড মানে সেখান থেকে পানি বের হয়ে যায়। তো সিস যৌগগুলা দেখো এখানে COOH, এটা কিন্তু COOH, এটা হচ্ছে COOH, এগুলো পাশাপাশি থাকার কারণে এখান থেকে দেখা যায় কি যে COOH একটা থেকে H আর একটা থেকে OH মিলে, OH মিলে পানি বের হয়ে যায়, ফলে এটা অ্যানহাইড্রাইড তৈরি করতে পারে। কিন্তু এখানে দেখো ট্রান্স যৌগে এটা এক মাথায় আরেকটা আরেক মাথায়, অর্থাৎ একটা টেকনাফে আরেকটা মনে করো তেতুলিয়ায়, তাহলে এত দূরে দূরে থাকলে এখান থেকে H আর এখান থেকে OH মিলে পানি বের হওয়াটা কিন্তু কঠিন, দূরে আছে, কঠিন। এই জন্য ট্রান্স যৌগ হচ্ছে অ্যানহাইড্রাইড তৈরি করে না, সিস যৌগ হচ্ছে করে, ঠিক আছে।
সিম্পল হিসাব, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এটাই যথেষ্ট। আমি আবারও বলতেছি, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সব ব্যাখ্যাগুলো যে একদম একদম অ্যাকুরেট হয়তো এটা নাও হতে পারে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এইটুকু তুমি যদি বুঝা ভাই, যদি পড়তে পারো ভাই, তুমি টপ রেজাল্ট করবা। এগুলো পড়েই আমি আল্লাহর রহমতে হচ্ছে ট্রিপলেট হয়েছি, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ভার্সিটিতে চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে ডিএমসিতে, এখন আমি ঢাকা মেডিকেল থেকে পড়ে ডাক্তার। সো বুঝতেই পারতেছি ইন্টারমিডিয়েটে এইটুকুই এনাফ। আমি জানি এরপরও বলতে পারো অনেকে যে ভাই এটার মনে একটু কনসেপ্ট আপনি একটু এদিক সেদিক বলছেন, ইন্টারের জন্য এইটুকুই এনাফ রে ভাই। তুমি যখন পরবর্তীতে পিএইচডি করবা, মাস্টার্স করবা, অনার্স করবা, তখন তুমি আরও শিখবা হয়তো বা কেমিস্ট্রি নিয়ে, তখন তুমি দেখবা যে হ্যাঁ এটা হয়তো আরেকটু ডিপ লেভেলে বলা যাইতো। যাই হোক, পরীক্ষা পাশের জন্য ভাই এটা এনাফ। আমি কলেজে থাকতে এইটুকুই জানতাম, এটা দিয়ে আল্লাহর রহমতে আমি বেশ ভালো রেজাল্ট করে বের হয়ে গেছি, বুঝছো? এটা হচ্ছে কাহিনী। এবার আসে আলোক সক্রিয় সমানুতা। তাহলে আলোক সক্রিয় সমানুতার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আলোক সক্রিয় মানে সমানুতা বলতে বোঝায় যে এদের দিয়ে যদি তুমি একটা দ্রবণ তৈরি করো, সেই দ্রবণের মধ্যে তুমি এক সমতলীয় আলোকে অতিক্রম করলে এর এক সমতলীয় আলোকে হচ্ছে ডান দিকে অথবা বাম দিকে ঘুরে দেয়। দ্যাট মিনস এদের মধ্য দিয়ে তুমি একটা দ্রবণ তৈরি করলে কি করে, এক সমতলীয় আলো, মানে মনে করো যে এই যৌগটা দিয়ে তুমি একটা দ্রবণ তৈরি করছো, সেই দ্রবণের মধ্যে তুমি এক সমতলীয় আলোকে যদি প্রবেশ করাও, এরা এক সমতলীয় আলোকে হচ্ছে ডান দিকে অথবা বাম দিকে ঘুরে দেয়। তাহলে এই যে এই যৌগের দ্রবণগুলা এক সমতলীয় আলোকে ডান দিকে বা বাম দিকে ঘুরে দেয়, এই ধর্মটাকেই তোমার বলে হচ্ছে আলোক সমানুতা। এই ধর্মটাকেই বলে, আলোটারে তারা ডান দিকে বা বাম দিকে ঘুরে দেয়, এই জন্য এটারে বলে আলোক সমানুতা। এখন আলোক সমানুতার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ কোন একটা যৌগকে এরকম আলোক সমানু হইতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য ভাই? তিনটা বৈশিষ্ট্য, জাস্ট সিম্পল। একটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন থাকবে। দেখো এই এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এই এক্সাম্পলে তুমি দেখো মাঝখানে যে কার্বনটা আছে সেখানে একটা স্টার দিছে, কেন? কারণ এই বেটা চারটা ভিন্ন ভিন্ন মেয়েকে হচ্ছে বিয়ে শাদী করছে, ঠিক আছে? এই জন্য হাততালি দিচ্ছে। কেমনে? দেখো, ওর সাথে একটা হচ্ছে COOH, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হাইড্রোক্সিল, একটা হচ্ছে CH3। তার মানে ওর চার হাতে চারটা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক যুক্ত। তাহলে যেই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকবে তাকে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এই জন্য এরকম অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকলে সেটা আলোক সমাণু হয়, এটা একটা শর্ত। তারপরে সেকেন্ড জিনিসটা হচ্ছে এটাও আলোক সমাণু, এটাও আলোক সমাণু। পরীক্ষা করে দেখা গেছে যে এটা যদি আলোকে ডান দিকে ঘুরায়, এটা একই পরিমাণে হচ্ছে আলোকে বাম দিকে ঘুরায়। তাহলে একটা আলোকে ডান দিকে ঘুরাইলে আর একটা একই পরিমাণে আলোকে বাম দিকে ঘুরায়, দুইটাই ল্যাকটিক অ্যাসিড। এর মধ্যে যেটা ডান দিকে ঘুরায় তাকে বলে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো মানে ডান দিক, সে ডান দিকে ঘুরাচ্ছে, এই জন্য ডি ল্যাকটিক অ্যাসিড। আরেকটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এল মানে হচ্ছে লেভো রোটেটরি, লেভো মানে বাম দিক। তাহলে এটা আলোকে বাম দিকে ঘুরায় দেখে এল ল্যাকটিক অ্যাসিড, এটা ডান দিকে ঘুরায় ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই যে দুইটা সমাণু, এটা আর এটা যে সমাণু, ঠিক আছে, এদের কনফিগারেশন বা এদের যে ত্রিমাত্রিক যে বিন্যাসটা, এটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। দেখো আমার কাছে মনে হচ্ছে না যে এটা সামনে, আমি যদি একটা আয়না রাখি একটা সমতল দর্পণে, ঠিক সামনে কোনো একটা বস্তু থাকলে তার প্রতিবিম্ব ঠিক আগে আগে গঠিত হয়। তুমি খেয়াল করে দেখো, এটা আর এটার সংকেত এমনভাবে যে দেখে মনে হচ্ছে যে ভাই এটার সামনে যদি একটা আয়না রাখতাম, সেই আয়নার সামনে হচ্ছে হাইড্রোক্সিল আছে, তাহলে এখানে হাইড্রোক্সিল হবে। আয়নার সামনে COOH আছে, তাহলে এখানে Hটা আগে, তাহলে এখানে HCOOC হবে। আয়নার সামনে মনে করো H3 আগে, এটা H3 আগে হয়ে H3C। দেখো দেখে মনে হচ্ছে ঠিক এইটা আর এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। 9-10-এ তোমরা দর্পণ পড়ে আসছো, সমতল দর্পণে কেমনে প্রতিবিম্ব তৈরি হয় তোমরা জানো। সো দেখে মনে হচ্ছে ঠিক এর সামনে যদি একটা আয়না রাখতাম, আয়না রাখলে ঠিক আয়নার মধ্যে আমি যা দেখতে পাইতাম সেটাই হচ্ছে এর সংকেতটা। তাহলে একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব সংকেত অনুযায়ী এটা হইতে হবে। আর উভয় কনফিগারেশন পরস্পর অসমাপতিত হয়। অসমাপতিত মানে হচ্ছে একজনের উপরে আরেকজন খাপে খাপে বসবে না। যেমন আমি যদি এই জিনিসটাকে তুলে নিয়ে এসে এর উপর বসানোর চেষ্টা করি, দেখো এইটা এটার উপরে বসবে, ঠিক আছে, এইটা এটার উপরে বসবে, বাট প্রবলেমটা হবে এই হাইড্রোজেনটা হাইড্রোক্সিলের উপরে কিন্তু একদম খাপে খাপে বসবে না, বা এই হাইড্রোক্সিলটা কিন্তু এই হাইড্রোজেনের উপরে একদম খাপে খাপে বসবে না। এই জন্য বলা হচ্ছে পরস্পর অসমাপতিত। তাহলে তিনটা শর্ত, কাইরাল কার্বন থাকতে হবে যার চার হাতে চারটা ভিন্ন ভিন্ন মেয়ে থাকবে, বিয়ে শাদী করে ফেলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি থাকবে, দুইটার সংকেত এমন হইতে হবে যাতে একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব হয়, তাইলে একটা ডান দিকে ঘুরাইলে আরেকটা বাম দিকে ঘুরাবে, আর একটা আরেকটার উপর অসমাপতিত হবে, অর্থাৎ একটাকে আরেকটার উপরে একদম পারফেক্টলি খাপে খাপে বসাইতে পারবা না। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে এবার আসো আলোক সক্রিয়তার হচ্ছে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। তাহলে আলোক সক্রিয়তার, তাহলে আমরা এগুলা মেইন বেসিকটা বুঝে ফেলছি। এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা বলবে, দুইটা যৌগ দিয়ে বলবে যে দুইটাই স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক সমানুতা প্রদর্শন করে কিন্তু ভিন্ন ভিন্ন সমানুতা প্রদর্শন করে, ব্যাখ্যা করো। দেখবে একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ হবে, বিউট-টুইন বা এরকম টাইপ হবে যেটা জ্যামিতিক সমানুতা দেখায়, আর একটা হচ্ছে এরকম কাইরাল কার্বন যুক্ত যৌগ হবে যেটা আলোক সমানুতা দেখায়। এটাই তোমার পরীক্ষা একটু দেখায় দিয়ে আসতে হবে, বুঝছো?
কনসেপ্ট এমনি সিম্পল। ল্যাকটিক অ্যাসিডের সংকেতগুলো একটু দেখে যাও, ডি ল্যাকটিক অ্যাসিডের সংকেত কিরকম, এল ল্যাকটিক অ্যাসিডের, এগুলো একটু দেখলেই পারবে। এবার আসা হচ্ছে এনানশিওমার। তাহলে এই যে দেখো একই যৌগের আলোক সক্রিয় দুইটা সমাণুকে পরস্পর হচ্ছে তোমার এনানশিওমর্ফ বা এনানশিওমার বলা হয়। অর্থাৎ একই যৌগের এই যে দেখো ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, একই যৌগের দুইটা আলোক সক্রিয় যৌগ, একটা ডান দিকে ঘুরে আর একটা বাম দিকে ঘুরে, এদেরকে পরস্পর হচ্ছে এনানশিওমর্ফ বা এনানশিওমার বলা হয়, অথবা এদেরকে অ্যান্টিপড বা অ্যান্টিমারও বলা হয়। আর এই জিনিসটাকে তোমার বলে এনানশিওমারিজম। ঠিক আছে, তাহলে বুঝছো, তাহলে দুইটা এনানশিওমার বা দুইটা অ্যান্টিমার বা দুইটা অ্যান্টিপড একটার দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পর অউপরিস্থাপনীয় বা অসমাপতিত হয়, এটা মনে রাখবা। একটা ডান দিকে ঘুরাবে আর একটা বাম দিকে ঘুরাবে। ঠিক আছে, এবার আসো রেসিমিক মিশ্রণ কি। রেসিমিক মিশ্রণ হচ্ছে এই যে বললাম যে দুইটা এনানশিওমার, যেমন ধরো ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এই দুইটাকে যদি একটা মিশ্রণের মধ্যে সমান সমান পরিমাণে নেওয়া হয়, অর্থাৎ এগুলোর সমতুল মিশ্রণ, ধরো আমি একটা পাত্রের মধ্যে ঠিক অর্ধেক নিলাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, বাকি অর্ধেক নিলাম হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, তাইলে কি হবে বলো তো? তাইলে অর্ধেক দ্রবণটা বা অর্ধেক মিশ্রণের অর্ধেক আলোটাকে ঠিক যতটুকু ডান দিকে ঘুরাবে, বাকি অর্ধেক আলোটাকে ঠিক ততটুকুই হচ্ছে বাম দিকে ঘুরাবে। বুঝছো, মানে একটা পাত্রের মধ্যে একটা মিশ্রণ তৈরি করলাম যার অর্ধেক হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, অর্ধেক হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, তাহলে কি হবে বলো তো? এক অংশ মানে এক অর্ধেক হচ্ছে আলোটাকে ডান দিকে ঘুরাবে, আর বাকি অংশ বাম দিকে ঘুরানোর কারণে আলটিমেটলি কেউ কাউরে হারাইতে পারবে না, ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে আলোটা সোজা চলবে। এই ধরনের মিশ্রণকেই তোমার বলে রেসিমিক মিশ্রণ। তাহলে বুঝছো, তাহলে দুইটা, তাহলে ডি সমাণু এবং এল সমাণু, তাহলে যে সমতুল মিশ্রণ, যেই মিশ্রণের মধ্য দিয়ে আলো গেলে আলোটা ডানেও যাবে না বামেও যাবে না, সোজা যাবে, অর্থাৎ এটা আলোক নিষ্ক্রিয় হবে, এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে দুটি এনানশিওমারের এরকম সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণও বলে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু মিশ্রণটা ডান দিকেও ঘুরাচ্ছে না বাম দিকেও ঘুরাচ্ছে না, একদম সোজা। তাহলে দুটি এনানশিওমারের এরূপ সমতুল মিশ্রণকেই তাহলে রেসিমিক মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বা ডিএল মিশ্রণ বলে, এবং এই প্রক্রিয়াটাকে হচ্ছে রেসিমিকরণ বলে। তাহলে বুঝছো? ওকে, তাহলে পারবা, যেমন ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন একটু দেখতে পারো, তাহলে কি বুঝছো? ওকে, তাহলে রেসিমিক মিশ্রণটা পরীক্ষায় আসতে পারে। আর কি আসবে? আর আসবে হচ্ছে, দেখো আরেকটা জিনিস আসবে হচ্ছে, ধরো দুইটা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু যদি থাকে, আমি আবারও বলতেছি, দুইটা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু যদি থাকে, তাহলে কি হবে জানো? দুইটা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন দেখবা যে চারটা ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার আলোক সক্রিয় সমাণু সম্ভব, চারটা ভিন্ন ভিন্ন আলোক সক্রিয় সমাণু সম্ভব। যেমন দেখো, এটা হচ্ছে ডি সমাণু, এটা হইলো তার এল সমাণু, আবার এটা আরেকটা ডি সমাণু, এটা হচ্ছে তার এল সমাণু। দেখো এর মধ্যে দেখো এটা আর এটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, তার মানে এই দুইটা পরস্পর এনানশিওমার। আবার এইটা এবং এইটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, তার মানে এই দুইটা পরস্পর এনানশিওমার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা আর এইটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, অথচ এটাও আলোক সক্রিয়, এটাও আলোক সক্রিয়। ভাইয়া কেমনে সম্ভব? কারণ এখানে দুইটা ভিন্ন ধরনের কাইরাল কার্বন আছে। তাহলে দুইটা ভিন্ন ধরনের অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকলে তখন এরকম চারটা আলোক সক্রিয় যৌগ তৈরি হয়, যার মধ্যে এই দুইটা এনানশিওমার, এই দুইটা এনানশিওমার, কিন্তু এটার সাথে এটা এনানশিওমার না। তুমি দেখতে পারো যে এটার সাথে এটা কিন্তু কোনো দর্পণ প্রতিবিম্ব না। ঠিক আছে, তাহলে বুঝছো এরকম হয়। তখন এই দুইটাকে, এটার সাথে এটা যেহেতু দর্পণ প্রতিবিম্ব না, এগুলোকে পরস্পর হচ্ছে তোমার ডায়াস্টেরিওমার বলা হয়। তখন এগুলোকে ডায়াস্টেরিওমার বা ডায়াস্টেরিও আইসোমারও বলা হয়। তাহলে বুঝছো, এই যে ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিওমারও বলা হয়। তাহলে দুইটা ভিন্ন বা অসদৃশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেতযুক্ত জৈব যৌগের ভিন্ন কনফিগারেশন যুক্ত দুইটা আলোক সমাণু, তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হলে এদেরকে পরস্পর ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিওমার্স বলে। যেমন তুমি দেখো এটা আর এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু এখানে এটা আর এটা একটা কাইরাল কার্বন, এটা আর এটা কাইরাল কার্বন, এবং এই কাইরাল কার্বন দুইটা ভিন্ন ধরনের। সো এই দুইটা পরস্পর ডায়াস্টেরিও আইসোমার্স বা ডায়াস্টেরিওমার্স, এগুলো একটু দেখবা। আর হচ্ছে মাঝে মাঝে জাস্ট আমি একটু বলি যে যদি একই ধরনের দুইটা কাইরাল কার্বন থাকে, একই ধরনের দুইটা কাইরাল কার্বন বলতে আমরা কি বুঝাচ্ছি? দেখো সিম্পল, একই ধরনের দুইটা কাইরাল কার্বন বলতে আগে কি বুঝাচ্ছি, আগে তুমি এটা একটু দেখো। এই কাইরাল কার্বনের দেখো এক হাতে হচ্ছে হাইড্রোজেন, আরেক হাতে হচ্ছে OH, আরেক হাতে COOH, আর আরেক হাতে এই পুরাটা, আরেক হাতে হচ্ছে এই পুরাটা, এই হাবিজাবি জিনিসটা কিছু একটা। এই কার্বনের ক্ষেত্রে এরকম। এবার আসো তার নিচের কার্বনটা দেখি, দেখো এটাও সেম, এক হাতে H, এক হাতে OH, এক হাতে COOH, আরেক হাতে দেখো এই পুরাটা, এই পুরাটা আর এই পুরাটা কিন্তু সেম আসলে। তাহলে খেয়াল করে দেখছো যেখানে যে দুইটা কাইরাল কার্বন তাদের প্রত্যেকটারই কিন্তু চার হাতে যে চারটা জিনিস আছে, সেই চারটা জিনিস কিন্তু হিসাব করলে সেম। ওরও
এখানে হাইড্রোজেন আছে, ওরও এখানে হাইড্রোজেন আছে, ওরও এখানে OH আছে, ওরও এখানে OH আছে, ওরও এখানে C+OH আছে, ওরও এখানে C+H আছে, ওরও এখানে এই পুরাটা আছে, ওরও এখানে এই পুরাটা আছে। দেখবে আলটিমেটলি পুরাটাও সেম। তার মানে এই দুইটা কাইরাল কার্বন কিন্তু এবার সদৃশ বা একই ধরনের দুইটা কাইরাল কার্বন। আগের বারের সাথে পার্থক্যটা কি? আগের বারের কাইরাল কার্বন দুইটা কিন্তু ভিন্ন ধরনের ছিল, তুমি মিলিয়ে দেখো। ওর 4 হাতে যে 4টা জিনিস, ওর 4 হাতে 4টা জিনিস কিন্তু সেম না। কেমনে সেম না দেখো, ওর এক হাতে আছে হচ্ছে ব্রোমিন, ওর এক হাতে আছে হাইড্রোজেন, ওর এক হাতে আছে হচ্ছে CH3, আর এক হাতে আছে মনে করে এই পুরাটা, ঠিক আছে। আর ওর এক হাতে আছে হাইড্রোজেন, ঠিক আছে, এক হাতে আছে CH3, ঠিক আছে, কিন্তু আরেক হাতে কিন্তু ক্লোরিন ছিল, ওর কিন্তু এখানে কোনো ক্লোরিন নাই। তার মানে বুঝছো এটা আর এটা কিন্তু সেম না। এই জন্য এখানে 4টা যৌগ তৈরি হয়েছে, ঠিক আছে, 2টা থাকলে 4টা এরকম হয়। কিন্তু এখানে যে 2টা কাইরাল কার্বন আছে সেটা একই প্রকারের 2টা কাইরাল কার্বন। এরকম হইলে তখন যৌগ তৈরি হয় 3টা, আলোক সক্রিয় সমাণু, মানে তখন এরকম 3টা সমাণু সম্ভব। সেই 3টার মধ্যে 2টা তো বুঝতেই পারতেছো এনানসিওমার, অর্থাৎ একটার একটার দর্পণ প্রতিবিম্ব একটু দেখবা, বুঝছো। আরেকটা যৌগ আছে, এটা একটু আলোচনা করি, এটাই আমাদের লাস্ট টপিক। আরেকটা যৌগ হচ্ছে এমন ভাবে থাকে, এটাও একটা সমাণু, কিন্তু সমস্যাটা হচ্ছে এই সমাণুটায় তুমি খেয়াল করো, এটার এমন ভাবে থাকে যে এটার এক অংশ বাকি অংশের হচ্ছে তোমার দর্পণ প্রতিবিম্ব হয়। তুমি খেয়াল করে দেখো, এটার এই পার্টটা দেখো তো, এখানে যদি একটা আয়না রাখি, এখানে যদি আমি একটা আয়না রাখি, দেখে মনে হবে হুবহু এই জিনিসটার প্রতিবিম্ব হচ্ছে এটা। বা এখানে যদি আমি আয়না রাখি, মনে হবে যে এই জিনিসটার প্রতিবিম্ব হচ্ছে এটা। অর্থাৎ এইটার ভিতরেই, এইটার অণুর ভিতরেই হচ্ছে একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হওয়ায় এর অণুর ভিতরেই একটা আরেকটাকে কম্পেনসেট করে ফেলছে বা একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলছে। এটাকে বলে ইন্টারনাল কম্পেনসেশন। ফলে এই যৌগটার দ্রবণ তৈরি করলে সেই দ্রবণের মধ্য দিয়ে যদি আলো পাঠাও, দেখা যাবে যে অর্ধেক জিনিস, এই অর্ধেক যদি আলোকে ডান দিকে ঘুরায়, বাকি অর্ধেক বাম দিকে ঘুরাবে। সো একটার একটাকে ব্যালেন্স করে দেওয়ার কারণে এই যৌগটা আলটিমেটলি আলোক নিষ্ক্রিয় হয়, অর্থাৎ আলোকে সে ডানে বা বামে ঘুরাইতে পারে না, কারণ তার ইন্টারনাল কম্পেনসেশন আছে। তার ভিতরেই একটা অংশ আর একটা অংশের দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে একটা আলোকে ডান দিকে ঘুরাইলে আরেকটা আলোকে হচ্ছে বাম দিকে ঘুরায় ব্যালেন্স করে ফেলে। ফলে এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়, এটাকে বলে মেসো যৌগ। তাহলে এই যৌগটা হচ্ছে এক ধরনের মেসো যৌগ, আর এটা এমনি টার্টারিক অ্যাসিড, তাহলে যৌগটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। তার মানে সিম্পল কথা, দুইটা ভিন্ন ধরনের অপ্রতিসম কাইরাল কার্বন থাকলে 4টা যৌগ তৈরি হবে, যেখানে সবগুলো আলোক সমাণু। এর মধ্যে দুইটা করে এনানসিওমার, কিন্তু একটার সাথে আরেকটা হচ্ছে ডায়াস্টেরিওমার। আর যদি দুইটা একই ধরনের কাইরাল কার্বন থাকে, তখন 3টা সমাণু হবে, যার মধ্যে 2টা হচ্ছে আলোক সক্রিয়, একটা দর্পণ প্রতিবিম্ব অর্থাৎ এনানসিওমার, আরেকটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। তখন কিন্তু 3 নম্বরটা আলোক নিষ্ক্রিয় হবে ইন্টারনাল কম্পেনসেশনের কারণে। এই যৌগটাকে বলা হয় মেসো যৌগ। শেষ। এইটুকু জানলে ভাই তুমি বস, আর কিছুই আসবে না। আর বাকি যত সৃজনশীল দেখাই দিলাম। সো ঠান্ডা মাথায় তুমি এখন খালি এগুলো অ্যান্সার করে ফেলবা। ওই তো জ্যামিতিক সমাণুটা কোনটা, এটা। তার মানে সোজা কথা, কাইরাল কার্বন থাকলে আলোক সমাণু, আর যদি দ্বিবন্ধন থাকে, একদম সহজ করে বলে দিচ্ছে, এটা জ্যামিতিক সমাণু বা সিস্ট্রান্স দেখাবে। একটু দেখায় দিও। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে ওই যে উদ্দীপকটা C4H9Br বা হ্যালোজেন দিয়ে আসছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ছিল, তুমি জানো এখানে অ্যালকিন হবে। 80% ক্ষেত্রে এই ক্ষেত্রে বিউট 2 হয়, যেটা জ্যামিতিক সমাণুতা দেখায়। আর বিউট 1 তার দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে একই কার্বনের 2টা হাইড্রোজেন থাকায় সে জ্যামিতিক সমাণুতা দেখায় না। এটা একটা কোশ্চেন আসে। আরেকটা এই যে এই আলোক সমাণুতা, খেয়াল করে দেখবে এমন একটা যৌগ দিবে যার মধ্যে একটা কাইরাল কার্বন থাকবে, এটা থাকলেই বুঝতে পারবে আলোক সমাণুতা। তুমি L আর D সংকেতটা এঁকে দিতে পারলেই একদম হয়ে যাবে। এবং এক্সাম্পল এখান থেকে আসবে, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো যদি তুমি ভালো মতো সংকেতগুলো দেখো চলে আসবে, ঠিক আছে। তাহলে সমাণুতা কিন্তু একদম ডান, 100তে 100। আর RTDS এভাবেই তোমাদের সাথে আছে ভাই। তুমি RTDS পেজ লিখে সার্চ দিও, বা আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে বা ডিএমসি স্টেশন হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে সার্চ দিও, ঠিক আছে। চলে এসে আমাদের সাথে একদম বেস্ট লেভেলে তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুত করব। বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে RTDS। তো RTDS এর সাথেই হচ্ছে থাইকো, যাদের মেডিকেল স্বপ্ন। 26 ব্যাচ একসাথে হচ্ছে আমরা স্বপ্ন জয় করবো ইনশাল্লাহ। আর আমাদের ওয়েবসাইটেও তুমি চাইলে চলে যেতে পারো, RTDS লাইভ, LIV, RTDS তারপরে লিখবা লাইভ, LIV লাইভ লিখে গুগলে সার্চ দিলে দেখবা আমাদের ওয়েবসাইট চলে আসবে একদম প্রথমে। সেখানে চলে যাবা, যে তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, আমাদের সাথে থাইকো। মেডিকেল অ্যাডমিশনে সুন্দর একটা জার্নি হবে। ধন্যবাদ।